কোনো একটা স্বপ্ন যখন বাস্তবতার রূপ নেয় তখন হয়তো এরকম একটা ভিডিও তৈরি করা সম্ভব। নমস্কার, আমি মুক্তা, চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। গল্পটা ছিল 2025-এর মার্চ মাসে, হোলির ঠিক আগের দিন বিকেলবেলায় আমরা সবাই মিলে রওনা দিয়েছি দিল্লির উদ্দেশ্যে। প্রথমে ঘুরবো দিল্লি, সেখান থেকে ঘুরবো সিমলা, তারপরে মানালি। বিকেল ঠিক 5:30টার সময় মহারানা প্রতাপের ঘোড়া চেতক আমাদেরকে নিতে এসেছে। ইয়ার্কি করে বললাম আর কি। ট্রেনটার নাম ছিল চেতক এক্সপ্রেস। তো ট্রেনে উঠে জানলার পাশে বসে বসে ভাবছি, কোনো একটা দিন হয়তো এই স্বপ্নটা আমি দেখেছিলাম যাব, আর আজকে সত্যি হচ্ছে। ভোর 5টার সময় চেতক আমাদেরকে দিল্লি স্টেশনে নামিয়ে দিল। তখনও ভোরের আলো ফোটেনি। আমরা সবাই মিলে অপেক্ষা করছি এই দিল্লি সরাইঘাট স্টেশন থেকে ওল্ড দিল্লি যাওয়ার জন্য, কেননা আমাদের পরের ট্রেনটা ওল্ড দিল্লি থেকে কালকা পর্যন্ত ছিল। তো দিল্লি স্টেশনে এসে আমরা বসে আছি। যে ডরমিটরি রুমটা বুক করা হয়েছিল সেটা সকাল 8টার আগে খুলবে না। ওদিকে অর্ণব দাদা একটু মাসাজ নিয়ে নিচ্ছে। আমাদের এবারের ভ্রমণে আমরা ছিলাম মোট 8 জন সদস্য। তার মধ্যে 4 জন আমরা এসেছি উদয়পুর থেকে, 2 জন আসছে বারুস থেকে, আর 2 জন আসবে গুজরাটের জাম্বুসার থেকে। আরেকবার দেখাও। আমরা এখন যাচ্ছি ঘুরতে, লালকেল্লা ঘুরতে যাচ্ছি, আর আমাদের পেছনে রয়েছে দিল্লি স্টেশন। অঙ্কিতারা সকাল ওই 9টা নাগাদ আমাদের সাথে এসে যোগ দিয়েছে। এবারে সবাই মিলে যাচ্ছি আমরা দিল্লিটা একটু ঘুরে দেখবো বলে, কেননা ট্রেন হচ্ছে রাত আমাদের 9:30টায়। আজকে যেহেতু হোলির দিন, সমস্ত কিছু বন্ধ থাকাটাই স্বাভাবিক। তাই জিজ্ঞাসা করা হলো যে লালকেল্লাটা কি খোলা থাকবে। তো কয়েকজন বললো খোলা থাকবে, কয়েকজন বললো খোলা থাকবে না। মনের জোর নিয়ে এসেছি, দেখলাম খোলা অবশ্যই আছে। আজকে দিল্লিতে এসে পৌঁছেছি, আর এখন আমরা ঘুরতে বেরিয়েছি। আর আমার পিছনে হচ্ছে, এটা কি দেখতে পাচ্ছ, লালকেল্লা। তো এখানে আমরা কিছুক্ষণ ঘুরে টুরে নিয়ে তারপর আবার অন্য জায়গায় যাব। তো আজকে যতটা পারি দিল্লিটা কভার করে নেব, কারণ আজকে রাত্রেই আমাদের আবার ট্রেন আছে। এখান থেকে আমরা সিমলা যাব। সামনের এই ছোট্ট মতো বিল্ডিংটা, এটাই ছিল এখানকার টিকিট কাউন্টার। তো আমরা আর এখানে গেলাম না, আমরা ফোন থেকেই টিকিট কেটে নিয়েছি। তার কারণ আমরা এখন আধুনিকতার যুগে বর্তমান। চিকনি চামেলি অঙ্কিতা, লালকেল্লার এটা হলো এন্ট্রি পথ। আমরা টিকিট কেটে নিয়ে এখান থেকে এবারে ভেতরে ঢুকবো। আমরা অনেকক্ষণ অনেক গল্প করে নিয়েছি, মজা করে নিয়েছি। আর একদিকে ছিল ছেলেদের লাইন, আর একদিকে ছিল মেয়েদের লাইন। লাইন বলতে গেলে মানে চেকিং কাউন্টারটা। তো এখান থেকে চেকিং করে নিয়ে আমরা এন্ট্রি করছি। প্রথমেই ওখানে দেখতে পেলাম ওই গাছের নিচে ছোট্ট করে একটা মন্দির। হাম সাথ সাথ হে, এই জন্য তো এটা এনেছি। এটা দিয়ে করতে খুব সুবিধা হয়। কি করতে? মানে ভিডিও করতে। কি আবার করবে, স্ট্যান্ড দিয়ে। ইতিহাস বইয়ের পড়ার সাথে বাস্তবের মিল খুঁজে পাচ্ছি, এটা ভেবেই মনটা অনেক খুশি হয়ে যাচ্ছে। সমস্তটা লাল পাথর দিয়ে তৈরি বলে এর নাম হয়েছে লালকেল্লা। ঢুকেই কি অপূর্ব সুন্দর লাগছিল। আমি আগে কখনো লালকেল্লা দেখিনি, এই প্রথম দেখছি। এত ভালো লাগছে, ভাষায় বর্ণনা করতে পারবো না। মুখ থেকে যা বেরোচ্ছে সেটাই যেন সাহিত্য হয়ে যাচ্ছে। আর লালকেল্লার ভেতরে ছিল বিভিন্ন রকমারি দোকান, সাজা গোজার দোকান, তারপরে গয়নাগাটির দোকান, নানা রকম সোভিনিয়ার শপ, অনেক কিছু, জামা কাপড়ের দোকান, মানে কি বলবো, কি নেই সেখানে। দামটা এত পরিমাণ বেশি বলছিল, ইচ্ছে হলেও কিছু নেইনি, শুধু একটা ম্যাগনেট কিনেছিলাম। অঙ্কিতা আর রিয়া ঘুরে ঘুরে দেখছে যদি কিছু নিতে পারে। অঙ্কিতার এই মালাটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু এমন একটা দাম বলল, ওর নেওয়ার ইচ্ছেটাই হারিয়ে গেল। আর আমি স্ট্রাকচারগুলো দেখছিলাম, এত অপূর্ব করে সাজানো। অনেকগুলো সংরক্ষণের অভাবে হয়তো মুছেও গেছে, কিন্তু যখন এটা বানানো হয়েছিল, যখন সংরক্ষণ করা হয়েছিল, কতটা সুন্দর লাগছিল এটাই ভাবছিলাম। এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি, ওই দেওয়ানি খাস, দেওয়ানি আম, তারপরে মিউজিয়াম, এগুলোকে দেখার জন্য। আমরা বাইরে থেকে বুঝতে পারিনি যে এটা এত বড় হবে। ভেতরে আসার পরে দেখতে পাচ্ছি বিশাল বড় এরিয়া নিয়ে এটা রয়েছে। পায়ে হেঁটে এতটা ঘুরতে গেলে তো আমরা ক্লান্ত হয়ে পড়বো।
কিন্তু পরিবেশটা ছিল অসম্ভব সুন্দর আর ওয়েদারটাও খুব ভালো। এখন আমরা এই দেওয়ানে আমের সামনে দাঁড়িয়ে আছি। আমরা মিউজিয়াম থেকে ঘোরা শুরু করব। প্রথমে মিউজিয়ামগুলো দেখে নেব, তারপরে দিওয়ানে আম, দিওয়ানে খাস, খাসমহল, রংমহল যা যা আছে সেগুলো দেখব। তো এখানে প্রথমে ঢুকে এমনি অবিভক্ত বাংলার কিছু জিনিস দেখতে পাচ্ছি। আর এখানে এই ব্রিটিশ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইগুলো হচ্ছে এখানে এরা অ্যাটাক করেছিল, এখানে অটোমেটিক্যালি এদের রিভোল্ট ছিল, আর এইগুলোতে এখানে যুদ্ধ করে পেয়েছে। মিউজিয়ামের ভেতরে ঢুকেই মনে হলো ইতিহাস বইয়ের পাতাটা যেন কে একটা একটা করে উল্টে দিচ্ছে আর আমি সেগুলোকে পড়ছি। এতটা সুন্দর করে সাজানো। ছোট ছোট 5টা-6টা বিল্ডিং এ এই মিউজিয়ামগুলো তৈরি করা হয়েছে। আর আজকের ওয়েদারটা বললাম না, কি দারুণ। দেখো কি সুন্দর পাতা ঝরছে। বসন্তকাল বলেই হয়তো পরিবেশটা এতটা সুন্দর। প্রচুর টুরিস্ট এসেছে ঘুরতে। তোমরা যারা দিল্লি ঘুরতে আসতে চাও, আমি প্রত্যেকের উদ্দেশ্য করে বলবো এই মার্চ মাসে দিল্লি এসো। ওয়েদারটা যেমন সুন্দর থাকে তেমন সুন্দর করেও ঘুরতে পারবে। এবার আমরা এসেছি ওই জালিয়ানওয়ালাবাগে যারা মারা গেছিল তাদের নাম করে, তাদের স্মৃতিতে এই খোদাই করা হয়েছে এই পাথরগুলোতে। আমি এখন যে ছবিটার সামনে দাঁড়িয়ে আছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই সৈনিকগুলো গিয়েছিল ফ্রান্সে যুদ্ধ করতে। আর এখানে লালবাল পাল, যাদের কথা ইতিহাস বইয়ে স্বর্ণাক্ষরে লেখা আছে, তাদের সম্পর্কেও একটু পড়ে নিলাম। এবার আমরা যে জায়গাটায় এসেছি, আমাদের প্রত্যেকটা বাঙালির গর্ব, প্রত্যেকটা ভারতীয়ের গর্ব, নেতাজি সুভাষচন্দ্র বসুর মিউজিয়ামে। তো পুরোনো দিনের নোট, তার ব্যবহার করা চেয়ার, তার স্কুল কলেজ পরিবারের ছবি, সমস্তটা, তার চিঠি পত্র, কি নেই সেখানে। আমাদের মধ্যে একজন না পেরে বলে উঠল, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মের কুষ্টিটা পর্যন্ত এখানে দিয়ে রেখেছে। মানে এতটা সুন্দর করে সমস্তটা পরিপাটি করে সাজানো। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জানতে হলে আমার মনে হয় এখানে একবার ভিজিট করা উচিত। এখানে পিতা ও পুত্রের ছবি, আর এই 3জনের ভাবশিষ্য ছিল। তারপরে তার হাতে লেখা চিঠি, 1929-এর লাহোর কংগ্রেস থেকে শুরু করে সমস্তটা এখানে নথিবদ্ধ করা আছে। আমাদের মধ্যে একজন জিৎ, সে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানালো স্যালুট করে। তারপরে বের হয়ে যাব, তখন দেখছি যে আমার লোকটা নেতাজি সুভাষচন্দ্র বসুর চিঠিপত্র নিয়ে ঘাটাঘাটি করছে। এখানে একটা বিশাল বড় ডিজিটাল স্ক্রিনিং দেওয়া ছিল, তো সেখানে সমস্ত চিঠিপত্রগুলো এমন করে দেখা যাচ্ছিল। এটা খুব ভালো একটা উদ্যোগ, খুব ভালো লাগলো। তারপরে আমরা এসেছি ক্যাফেটেরিয়াতে। একটু খিদে পেয়ে গেছে, সেখানে একটু জুস, একটুখানি ব্রাউনি, একটু ধোসা, যেমন পাওয়া গেল সেই খাবারগুলো এখানে খাওয়া হচ্ছিল। মালা গোপাল এখনো ট্রেন নেই, আমার ভেবেই খুব মজা লাগছে। আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি 8 জন, কিন্তু 6 জন উপস্থিত। মালা আর গোপালদা যেহেতু নেই, তাই তাদেরকে নিয়ে একটু হাসি মজা করা হলো। যাই হোক, এই ফুলগুলো দেখতে এতটা সুন্দর লাগছিল। কি ফুল বলতো এটা? শিমুল ফুল। এত বড় এরিয়াটা আমাদের ঘুরে দেখতে না অনেক সময় লাগছিল। তারপরে বলা হলো যে তোমরা কি অন্য কোথাও যেতে চাও? যদি যেতে চাও তাহলে তাড়াতাড়ি করে দেখে নিয়ে চলো। আর এ তো এদিকে নাচানাচি শুরু করে দিয়েছে। আর এখন আমরা আছি খাসমহলের সামনে। আর এই দেখো, এর যে খাস অংশ, সেই অংশটাই লোকে তুলে নিয়ে চলে গেছে। খাসমহলের আর খাস জিনিস এখানে রাখেনি, চুনি পান্না যা পেয়েছে তুলে নিয়ে চলে গেছে। তাই জন্য এখন আর খাসমহলের উপরে কাউকে উঠতে দেওয়া হয় না। সব কেলিয়ে গেছে, সব কেলিয়া বৃন্দাবন, কেলিয়া বৃন্দাবন। কিছুক্ষণ বিশ্রাম করে নেওয়ার পর আমরা এখন এসেছি দিওয়ানে আমে, যেখানে শাহজাহান আমজনতার সাথে কথাবার্তা বলতো। তো জায়গাটা খুব সুন্দর। খাসমহল ছিল সাদা আর দিওয়ানে আম হচ্ছে লাল। আর এই যে সিংহাসনটা দেখা গেল কাচের মধ্যে, এখানেই বসতো ভারত সম্রাট শাহজাহান। জায়গাটা এত সুন্দর ছবির মতন করে সাজানো, সত্যিই মনে হচ্ছে যে এটা একটা রাজার বাড়ি ছিল কোনো একটা সময়।
মোটামুটি ঘোরা কমপ্লিট করে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি লাঞ্চ করতে যাওয়ার জন্য, কেননা সকালবেলায় অল্প করে একটু ব্রেকফাস্ট করেছিলাম, প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে। এত বড় জায়গাটা ঘোরার পর শরীর ক্লান্ত হয়ে গেলেও মন যেন এখনো ক্লান্ত হয়নি। তাই ঠিক করে রেখেছি যদি কখনো আবার সুযোগ হয় আবার আসবো, আবার ঘুরবো, আবার তোমাদের সাথে শেয়ার করব। হয়তো অনেক তথ্য তোমাদেরকে দিতে পারলাম না, একটা গাইড নিলে হয়তো খুব ভালো হতো, কিন্তু আজকে যেহেতু হলিডে, আজকে কোনো গাইড এখানে ছিল না। আমরা চলে এসেছি বিখ্যাত জামা মসজিদ স্ট্রিটে। এখানে না খুব ভালো ননভেজ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরে এই রেস্টুরেন্টটা সকলের পছন্দ হলো, আর সেটাতেই এখন আমরা যাচ্ছি খেতে। প্রত্যেকেরই অসম্ভব খিদে পেয়েছে, মনে হচ্ছে যেন যা পাবে তাই খেয়ে নেবে। আর এটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা ছিল। ভালো রান্না এটা হচ্ছে চিকেন হান্ডি। ফেমাস এখানকার। আমাকে ওই দাদাটা বলেছিল তোরা এখানে গিয়ে জানো এই ওই যে ওদিকে আছে মাটনটা দেখাও। এটা হচ্ছে মাটন, একটা স্যালাড আছে, আর এটা হচ্ছে কি এই পরোটা নেওয়া হয়েছে। চিকেন পরোটা না, কি এটা? তন্দুরি রুটি। তান্দুরি রুটি নেওয়া হয়েছে। কেমন লাগছে জিৎ, সত্যি খুব ভালো খাবার। অনুপদা, রিয়া, অঙ্কিতা, খুব সুন্দর। সবাই মিলে খুব সুন্দর খাবার দাবার খেলাম। এবারে ঠিক করা হলো যে জামা মসজিদে একটু ঘুরে নিয়ে তারপরে আমরা আমাদের ডরমিটরি রুমে ফেরত যাব। তো যা হোক, কোনো একটা কারণের জন্য আমরা আর জামা মসজিদের ভেতরে যেতে পারিনি, এখান থেকেই আমরা আবার রিটার্ন গেলাম। তারপর কিছুক্ষণ রেস্ট করে আমরা রাতের ডিনার করার জন্য দিল্লি স্টেশনেরই একটা সুন্দর রেস্টুরেন্টে খেতে এসেছি। তো প্রথমেই এই যে ছাঁচ নিয়েছি, তারপরে একটা ভেজের আইটেম নেওয়া হয়েছিল, একটু পনির, তারপরে ছোলার তরকারি, এগুলো দিয়ে ভাত টাত খেয়ে নিলাম। আমরা ডরমিটরি রুম থেকে একেবারে চেক আউট করে চলে এসেছি ব্যাগপত্র নিয়ে। এখন এই খাবার দাবার খেয়ে চলে আসলাম ওল্ড দিল্লি স্টেশনে। এখান থেকে কালকা যাওয়ার ট্রেন আমাদের রয়েছে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই কালকা থেকে দ্বিতীয় পর্ব নিয়ে।